শেষ 17 বছরের যে পরিণতি আমরা দেখলাম, গণতন্ত্রের পরিণতি, অবাধ, সুষ্ঠু এবং কি বলে যে সর্বজন গ্রাহ্য যে নির্বাচনের যে ভয়ঙ্করতম পতন আমরা দেখলাম 17 বছরে, তো সেটা তো হওয়ার কথা ছিল না। 90-এর আন্দোলনের যে ইনার স্পিরিট, সেই ইনার স্পিরিট থেকে আবারও এটা হোঁচট খেয়ে এটা যে ব্যাক ট্র্যাকিং হবে সেটা তো কেউ প্রত্যাশা করে। এবং শুধু ব্যাক ট্র্যাকিং নয়, এমন এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই 17 বছরে, সেটা বিস্ময়কর। এর জন্য রাজনৈতিক বিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হবে, যে একতরফা এক ব্যক্তির নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাত্রে হয়েছে, ভোটারদেরকে মাইকিং করে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে, এবং ভোট কেন্দ্রগুলির সামনের চত্বরে চতুষ্পদ জন্তুদের ঘোরাফেরা আমরা পদচারণা আমরা লক্ষ্য করেছি। এইভাবে নির্বাচন আমরা দেখেছি এই বিগত 16-17 বছর। শুধু তাই নয়, যারা মনোনয়ন প্রত্যাশী এবং যারা মনোনয়ন পেয়েছেন তারা তাদের দলীয় মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য, দলের প্রতিযোগিতার জন্য যে ফর্ম জমা দিতে হয়, সে জমা দেওয়ার সময়ও ক্ষমতায় যারা ছিলেন তাদের দলের লোকরা সেটা বাধা দিয়েছেন, প্রতিহত করেছে, তারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সেটা স্থানীয় সরকারের ক্ষেত্রেও দেখা গেছে, সেটা জাতীয় নির্বাচন যখন অংশগ্রহণ করলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো 2018 সালে, তখনও আমরা সেটা দেখেছি। একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে, কি ভয়াবহ অত্যাচারের খর্ব এবং বাধার নজিরগুলো নিশ্চয়ই আপনারা যারা নির্বাচন নিয়ে এখানে কাজ করছেন তারাই এটার আয়োজন করেছেন, তাদের নিশ্চয়ই মনে আছে যে নির্বাচনের আগের দিন পর্যন্ত যারা বিরোধী দলের প্রার্থী যারা নির্বাচন করছেন, বিএনপি এবং আরো অন্যান্য যারা প্রার্থী, এদেরকে ব্যাপক হারে গ্রেপ্তার শুরু করা। নির্বাচনটা যাতে একতরফা করা যায় সেটা তারা নানা ধরনের মামলা মোকদ্দমা দিয়ে এবং ব্যালট পেপার আগেই স্টাফিং করা, অর্থাৎ ব্যালট বাক্সে সেটা ভর্তি করে রাখার, এগুলো করার পরেও তারা নিশ্চিত হচ্ছে না যে তারা ইয়ে করতে পারবে কিনা, শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা। এই কারণে তারা ব্যাপক হারে বিএনপির প্রার্থী এবং আরো জোটের প্রার্থীদেরকে তারা গ্রেপ্তার শুরু করবে। এখন ঘটনা হচ্ছে, আইন তো আমাদের ছিল, যে আইনই আমাদের বিদ্যমান ছিল সেই সময়, সে আইনের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন কিভাবে হয়, এখানে নির্বাচনে কারচুপি করলে কি কি বিধান আছে, কি কি দণ্ড আছে, সবই তো ছিল, তো তারপরেও করা যায়নি। সুতরাং সংস্কারের ক্ষেত্রে এখানেও আমাদের একটা এমন প্রভিশন থাকা দরকার যে দলীয় সরকার থাকবে কিন্তু নির্বাচন কমিশন আপনার পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিগত যে সরকার আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে, তাদের প্রধান দেশ ছেড়ে পালিয়েছে, তারা এমনও করেছেন তাদের সময় নির্বাচন কমিশনের যে এখনো যে স্বাধীনতাটা আছে, সংবিধান তাদেরকে যে স্বাধীনতাটা দিয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে, সেই স্বাধীনতা নিজের থেকে খর্ব করার জন্য নির্বাচন কমিশন তারা প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে, তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছে। তাহলে দেখুন কি অনুগত নির্বাচন কমিশন ছিল, কারণ কমিশনের যারা কমিশনার হন তারা তো ওই সরকার বেছে বেছে দিয়েছে তাদের নিজের লোক, যারা তাদের জন্য স্লোগান দিতে পারে, এই ধরনের লোকদেরকেই তারা বসিয়েছে। ফলে এরা ছিল স্বাধীনতা কি, নির্বাচন কমিশনের স্বাধীনতা কি বা স্বাধীনতার সংজ্ঞা কি, এটাও তারা বুঝতে চাইতেন না, এবং যেটা মনে করতেন যে আমি কতটুকু চামচামি করলে পরে, স্থাবকতা করলে পরে প্রধানমন্ত্রী খুশি হবে, সেই কাজটাই তারা করতেন। এবং প্রধানমন্ত্রী খুশি হবেন যে নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা যদি নিজেরা নিজেদের স্বাধীনতা খর্ব করার জন্য এটা যদি সরকারের কাছে যখন তারা পাঠিয়েছেন, তাতে শেখ হাসিনার সরকার কিন্তু তাতে বিচলিত হয়নি, বরং খুশি হয়েছে, যেটা পার্লামেন্টে আবার আইন করে সেটাকে সেই স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টা করছে। তো এই যে ঘটনা, এইগুলোর যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয়। সত্যিকার অর্থেই যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, সেখানে ঈর্ষাবশত প্রতিহিংসাবশত যদি কেউ এর বিরুদ্ধে আরোপ লাগাতে চায়, তো সেই আরোপ লাগানোটা, সেই মিথ্যাটা টেকে না।
মানুষ সেটা বিশ্বাস করে। কোন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে, কোন নির্বাচন হয়নি, এটা অবধারিতভাবেই এদেশের জনগণ সুস্পষ্টভাবেই তারা সেটা বুঝতে পারে।